ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আমরা থার্মোডাইনামিক্সের আজকে সেকেন্ড পার্টে আলোচনা করব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, স্পেসিফিক হিট, ক্যাপাসিটি এবং ইন্টারনাল এনার্জি। প্রথমে ফার্স্ট লটা দেখা যাক। আমরা আগের দিন সিস্টেম, সারাউন্ডিংস কি এগুলো পড়েছি। মনে করো একটা কন্টেনার রয়েছে, সেই কন্টেনারের মধ্যে কিছু গ্যাস রয়েছে, গ্যাস পার্টিকেল রয়েছে এবং কন্টেনারের ঠিক মাথায় একটা মুভেবল পিস্টন, যেটা উপর নিচে মুভ করতে পারে, সেটা লাগানো রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সিস্টেম। আচ্ছা, যদি এই সিস্টেমে বাইরে থেকে কিছু তাপ আমি সিস্টেমে দিই, তাহলে এই তাপ দুইভাবে কাজ করবে। এক নম্বর, ওই সিস্টেমের কিছু ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে। ইন্টারনাল এনার্জি কি পরে বলবো। এবং ওই সিস্টেম কিছু পরিমাণ কাজ করবে। ধরো গ্যাসটা এক্সপ্যান্ড করলো, তাহলে এই মুভেবল পিস্টনটা উপর দিকে চলে যাবে, তাহলে কিছু পরিমাণ কাজ করবে। তাহলে কিউ যে হিট, সেটা দুভাবে ব্যবহার হচ্ছে। এইভাবে আমরা লিখতে পারি ইন্টারনাল এনার্জির কি চেঞ্জ। ধরো প্রথমে ইন্টারনাল এনার্জি আমরা ইউ দিয়ে লিখি। ইন্টারনাল এনার্জিকে প্রথমে ছিল 1, পরে হয়েছে 2, তাহলে U2 মাইনাস U1, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জির চেঞ্জ এবং কিছু কাজ সে করছে। মানে এটা এইভাবে মনে করো, তোমাকে কেউ পকেট মানি দিল 100 টাকা, তুমি সেটা সঞ্চিত করলে, যেটা সঞ্চিত করলে সেটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি। কিছু টাকা সঞ্চিত করলে, 50 টাকা সঞ্চিত করলে, 50 টাকার কাজ করলে, মানে খরচ করলে। এই কাজটা তুমি খরচ হিসাবে ধরবে, এটা তুমি সেভিংস হিসাবে ধরবে, তাহলে পুরো থার্মোডাইনামিক্স জলের মতো ইজি হয়ে যাবে। ঠিক, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, হিট এবং ওয়ার্ক এই দুটোই হচ্ছে পাথ ফাংশন, পাথের উপর ডিপেন্ড করে। কিন্তু এই যে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, সেটা একটা স্টেট ফাংশন। তাই এটাকে এইভাবে লেখা হয় ডেল্টা কিউ সমান, এই চেঞ্জটাকে লেখা হয় ডিইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, কারণ ওয়ার্ক ডান এবং হিট এই দুটোই হচ্ছে পাথ ফাংশন। তো আমাদের সুবিধার জন্য আমরা সবেতেই ডিইউ ইউজ করব। তাহলে ক্ষুদ্র পরিমাণ আমরা হিট দিচ্ছি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ। হিট দিলাম, ইন্টারনাল এনার্জি কিছুটা বাড়লো এবং কিছুটা সে ওয়ার্ক করলো সিস্টেম। ক্লিয়ার? তাহলে এটা কি ভাষায় যদি বলি, আমরা ফার্স্ট ল পেয়ে যাব। কোনো সংস্থাকে যদি তাপ দেওয়া হয়, সেটি দুভাবে কাজ করে। ওই তাপের কিছু অংশ সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বাড়ায়, যেটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি বাড়ছে, আর বাকি অংশের সাহায্যে সংস্থাটা কিন্তু বাহ্যিক কার্য করছে, অর্থাৎ ওয়ার্ক ডান করছে। তাহলে ডিকিউ সমান আমরা পেলাম ডিইউ প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে, ওকে। এবার এই যে ইন্টারনাল এনার্জির কথা বলছি, এই ইন্টারনাল এনার্জি পরে আমরা পড়বো, তাও বলে দিই ইন্টারনাল এনার্জি কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। অর্থাৎ টেম্পারেচার যদি বাড়ে, ইন্টারনাল এনার্জি বাড়বে, টেম্পারেচার কমলে ইন্টারনাল এনার্জি কমবে। এবার তাহলে প্রথম সূত্র থেকে আমরা কি কি জানতে পারছি, তাৎপর্য যদি তোমাকে বলি, প্রথম সূত্রের তাৎপর্য দেখো। তাহলে আমরা এখানে দুটো কানেকশান বিল্ড করছি, যে হিটের সাথে ওয়ার্কের। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই হিট এবং ওয়ার্ক এর মধ্যে একটা সমন্বয় সাধন করে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, কতটা হিট দিলে কতটা কাজ আমি পেতে পারি, সেই সম্বন্ধে একটা সম্যক আইডিয়া দিচ্ছে আমাদের, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি, হিট তো একটা এনার্জির ফর্ম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এনার্জি ছাড়া কিন্তু কাজ হবে না, কাজ করতে গেলে এনার্জি লাগবে। অর্থাৎ এমন কোনো মেশিন তৈরি করা সম্ভব নয় যেটা এনার্জি ছাড়া কাজ করবে। যেমন তোমার বাড়িতে পাখা ঘুরছে, সেই পাখাতে ইলেকট্রিসিটি আসছে তবেই সে ঘুরছে। ইলেকট্রিসিটি এক ধরনের এনার্জি, তো এনার্জি ছাড়া পাখাটা ঘুরবে না। অর্থাৎ পারপেচুয়াল মোশন মেশিন তৈরি করা সম্ভব নয়। পারপেচুয়াল মানে অনন্তকাল সে বিনা এনার্জিতে মেশিনটা ঘুরতে থাকছে, এইরকম মেশিন তৈরি করা সম্ভব নয়। ফার্স্ট ল থেকে আমরা জানতে পারি। দেখো, এমন কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব নয় যাতে শক্তি সরবরাহ না করলে যন্ত্রটি কাজ করে যাবে। তোমাকে এনার্জি দিতেই হবে, তবে যন্ত্রটা কাজ করবে। অর্থাৎ পারপেচুয়াল মোশন মেশিন তৈরি করা সম্ভব নয়। ফার্স্ট ল থেকে আমরা এটা জানতে পারছি। এছাড়া আমাদের প্রকৃতিতে যত রকমের তোমার প্রক্রিয়া রয়েছে, এই সব ক্ষেত্রেই, প্রতিটি প্রক্রিয়ার ক্ষেত্রেই এই ফার্স্ট ল তুমি কাজে লাগাতে পারবে, কারণ এটা একটা এনার্জি কনজারভেশন ল। এনার্জি সমান, এটা কঠিন, তরল এবং গ্যাস তিনটি পর্যায়েই প্রযোজ্য। থার্মোডাইনামিক্স যেহেতু গ্যাস নিয়ে আলোচনা হয়, সেই গ্যাস নিয়ে আমরা এখানে বেসিক্যালি পড়ব।
আর কি, এই যে প্রথম সূত্র রয়েছে সেখান থেকে আমরা ওই যে ইন্টারনাল এনার্জি ডিইউ এর প্রথম ধারণা পাই এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে। ঠিক আছে, আর একটা পয়েন্ট কি বলেছিলাম যে কৃতকার্য এবং হিট এর মধ্যে একটা সমন্বয় সাধন করে প্রথম সূত্র। এবার আমরা দেখব সাইন কনভেনশন, খুব ইম্পর্টেন্ট। কীরকম? প্রথমে আমি একটা সিস্টেম এঁকে নিই, এই হচ্ছে আমার সিস্টেম। ঠিক আছে, মুভেবল পিস্টন মনে করো এখানে রয়েছে। তো যদি আমি এই সিস্টেমকে সারাউন্ডিংস থেকে মানে বাইরে থেকে হিট দিই, বাইরে থেকে দিচ্ছি মানে তোমাকে কেউ টাকা দিচ্ছে, তাহলে তোমার টাকার পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে যদি বাইরে থেকে দেওয়া হয় সেই হিটটাকে আমি বলবো পজিটিভ। যদি সিস্টেম থেকে সারাউন্ডিংসে হিট বেরিয়ে যায় সেই হিটকে আমরা বলবো নেগেটিভ। তোমার কাছ থেকে টাকা কেউ নিয়ে নিল, তোমার টাকা কমে যাবে, তাই নেগেটিভ। এইভাবে মনে রাখো, হিট হলো। নেক্সট হচ্ছে ওয়ার্ক, দিয়ে এবার বোঝায় ওয়ার্ক। তো এটা একটা মুভেবল পিস্টন। যদি এর ভিতরে যে গ্যাসটা রয়েছে সে যদি এক্সপ্যান্ড করে মানে সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ এই পিস্টনটা উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে গ্যাস এখানে কাজ করছে নিজে, তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য, এখানে একটা কাজ হচ্ছে, সেই কৃতকার্যকে আমরা বলবো পজিটিভ। এবং আমরা পরে দেখব কৃতকার্য সমান হয়, আমরা কি জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সকে আমরা লিখতে পারি প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট, এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট তো একটা লেন্থ, তাহলে হয়ে যাবে ভলিউম, তাহলে পি ইন্টু ডেল্টা ভি বলতে পারি ওয়ার্ক ডানকে, প্রেশার আর চেঞ্জ ইন ভলিউম। দেখো প্রথমে ধরো ভলিউম এই পর্যন্ত ছিল, গ্যাসটা এক্সপ্যান্ড করলে ভলিউম মনে করো এতটা এলো, তাহলে ভলিউম তো বাড়লো, তাহলে যদি ডেল্টা ভি পজিটিভ হয়, বেড়েছে, তাহলে অবশ্যই ওয়ার্ক ডান পজিটিভ হবে। আর যদি গ্যাসটা, তাহলে ওয়ার্ক ডান কখন পজিটিভ হচ্ছে, যখন এক্সপ্যান্ড করছে। এটাই কেমিস্ট্রিতে উল্টো হয়। আচ্ছা, যদি এই পিস্টনটা নিচের দিকে নামে তাহলে বুঝবো গ্যাসটা সংকুচিত হচ্ছে বা কন্ট্র্যাক্ট হচ্ছে, সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান হবে নেগেটিভ যখন গ্যাসটা কম্প্রেস হবে। বোঝাতে পেরেছি? তাহলে হিট ভেতরে ঢুকলে প্লাস, বাইরে বেরোলে মাইনাস, পিস্টনটা উপর দিকে গেলে প্লাস, পিস্টনটা নিচের দিকে এলে মানে গ্যাস কম্প্রেস হলে নেগেটিভ ওয়ার্ক ডান। কম্প্রেস হচ্ছে মানে এখানে সারাউন্ডিংস সিস্টেমের উপর কাজ করছে, সিস্টেম করছে না, সারাউন্ডিংস করছে, তাই এখানে নেগেটিভ। আরেকটা কী টার্ম ছিল, ইন্টারনাল এনার্জি চেঞ্জ। তাহলে ডেল্টা ইউ, ইন্টারনাল এনার্জি কি সাইন হবে, যদি, এটা তো ইজি, আমরা বলেছি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। যদি ওই সিস্টেমের টেম্পারেচার বেড়ে যায় অবশ্যই ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে, টেম্পারেচার কমলে ইন্টারনাল এনার্জি কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সাইন কনভেনশন। তোমাকে যদি, তাহলে এর একক কি, কিউ হচ্ছে হিট, সবই হচ্ছে এনার্জির একটা ফর্ম, তো একক হচ্ছে জুল, ওয়ার্ক ডানের একক হচ্ছে জুল, ইন্টারনাল এনার্জি এটাও একটা এনার্জি একক, তুমি বলতে পারো জুল, কারণ যোগ বিয়োগ হচ্ছে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি আমার, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লু। এখানে সব কিছু প্লাস আছে, মানে তোমাকে কেউ হিট দিচ্ছে, তোমার ইন্টারনাল এনার্জিও বাড়ছে, তুমি কাজ করছো। নেক্সট প্রসেসে আমরা যাই। প্রথম আমরা দেখব আইসোথার্মালে কী হয়, বা আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, টি আমার কনস্ট্যান্ট, পুরো থ্রু আউট দ্য প্রসেস কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা টি কী হবে, জিরো, কোনো রকম চেঞ্জ আমরা দেখতে পাবো না। আচ্ছা, টেম্পারেচারের সাথে কে রিলেটেড আমি বলেছি, ইন্টারনাল এনার্জি, তাহলে ডেল্টা ইউও কী হবে, জিরো হবে। বুঝতেই পারছো, টেম্পারেচারের চেঞ্জ নেই, তো ডেল্টা ইউও জিরো, ওরেও চেঞ্জ হবে না। তাহলে যে ফর্মুলাটা ছিল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লু, তাহলে এইটা জিরো হয়ে যাচ্ছে, সিম্পল পেয়ে যাচ্ছি কি, ডি কিউ সমান ডি ডাব্লু। এর অর্থ কি, সিস্টেমে, এটা ধরো সিস্টেমে তুমি যে পরিমাণ হিট এনার্জি দিচ্ছ, সেই সিস্টেম ওই একই পরিমাণ কাজ করে সেটাকে খরচ করে ফেলছে। মানে তোমাকে কেউ 150 টাকা দিল, তুমি ওই 150 টাকাই উড়িয়ে দিলে, খরচ করে ফেললে, তোমার কোনো রকম সেভিংস হলো না। সেভিংস মানে ইন্টারনাল এনার্জি, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো, মানে আইসোথার্মাল প্রসেসে তুমি যা হিট প্রোভাইড করবে সবটাই কাজ করে সে শেষ করে দেবে। বোঝা গেল? নেক্সট অ্যাডিয়াবেটিকে কি বলেছি, সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে হিটের কোনো রকম ট্রান্সফার হবে না, তো ডেল্টা কিউ কী হবে, জিরো। আচ্ছা, তাহলে প্রথমেই ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু, এটা যখনই জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আমি ডি দিয়ে লিখছি, ডি ইউ সমান হচ্ছে মাইনাস ডি ডাব্লু।
এর অর্থ কি? এমন একটা সিস্টেম মনে করো, সেই সিস্টেমে বাইরে থেকে কোনো রকম কেউ হিট দিচ্ছে না। তাহলে সিস্টেমটার ভিতরে তো একটা এনার্জি রয়েছে যেটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি। তাহলে এই সিস্টেমটা যদি কাজ করে, তাই না, তাহলে সে কিন্তু তার ইন্টারনাল এনার্জি খরচ করে কাজ করবে। বুঝতে পেরেছো? তাই জন্য সামনে মাইনাস আছে, অর্থাৎ কার্য কখন করবে তার ইন্টারনাল এনার্জি কমে যাবে। অর্থাৎ তোমাকে কেউ পকেট মানি দিচ্ছে না, তোমার কিছু টাকা জমানো আছে, 150 টাকা জমানো আছে, তুমি 30 টাকার কাজ করলে, এগুলো জুল ভেবে নাও সব, তাহলে তোমার ইন্টারনাল এনার্জি কমে কত হবে? 120 টাকা। ফাইনালি এটা পড়ে থাকবে। বুঝতে পেরেছো? এই একই কেস। অর্থাৎ যদি অ্যাডিয়াবেটিক প্রসেস হয় তো বাইরে থেকে হিট ট্রান্সফার হবে না, যে ইন্টারনাল এনার্জি তোমার ছিল সেই ইন্টারনাল এনার্জির বিনিময়ে তুমি কাজ করবে এবং তোমার ইন্টারনাল এনার্জি কমে যাবে। এটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস। নেক্সট দেখো আইসোকোরিক। আচ্ছা, এখানে দেখো, এখানে কি হচ্ছিল? ওয়ার্ক ডান, মানে গ্যাসটা এক্সপ্যান্ড হচ্ছিল। উল্টোটাও হতে পারে, গ্যাসটা কম্প্রেস হচ্ছে, অর্থাৎ সারাউন্ডিংস সিস্টেমের উপর কাজ করছে, বাইরে থেকে হিট আসছে না। তাহলে যদি হয়, তাহলে কোথায় যাবে হিটটা? যেটা যে তোমার ওয়ার্ক করছে সেটা তোমার ইন্টারনাল এনার্জি বাড়িয়ে দেবে। উল্টো কেস, এখানে কমিয়ে দিচ্ছিল, এখানে বাড়িয়ে দেবে যদি কম্প্রেস হয় গ্যাসটা। তাই দেখবে গ্যাসকে কম্প্রেস করলে খুব সাডেনলি, এবং অ্যাডিয়াবেটিক তো একটা ফাস্ট প্রসেস, আইসোথার্মাল স্লো প্রসেস, তাই দেখবে যখন সাইকেলে হাওয়া দেওয়া হয়, ওই যে সিলিন্ডারটা হাওয়া দেবে, এখানে হাত দেবে, দেখবে গরম হয়ে যায়। একই কারণে খুব স্পিডে আমরা গ্যাসটাকে কম্প্রেস করার ফলে হিট ট্রান্সফারের সুযোগ পায় না, তাই কিউ এখানে 0 হয়ে যায় এবং ইন্টারনাল এনার্জি গ্যাসের বেড়ে যায়। যেহেতু গ্যাসটাকে আমরা কম্প্রেস করছি, তাই এখানটা হাত দিলে গরম লাগে ইন্টারনাল এনার্জি বেড়ে যাওয়ার জন্য। নেক্সট হচ্ছে আইসোকোরিক। কী বলেছিলাম? ভলিউম কনস্ট্যান্ট, অর্থাৎ চেঞ্জ ইন ভলিউম 0। তাহলে যদি ভলিউম কনস্ট্যান্ট মানে পুরো সিস্টেমটা কিসে রয়েছে? একটা রিজিড দেওয়ালের মধ্যে রাখা আছে, মানে গ্যাসটার এক্সপ্যান্ড হওয়ারও কোনো সুযোগ নেই, গ্যাসটার কম্প্রেস হওয়ারও কোনো সুযোগ নেই, একদম ফিক্সড দেওয়ালের মধ্যে রাখা আছে। তাহলে ইকুয়েশান হচ্ছে ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ, এবং আমরা আগেই বললাম যে ওয়ার্ক ডান হচ্ছে পি ইন্টু ডেল্টা ভির সাথে সমান। তাহলে যদি ডেল্টা ভি 0 হয়, অর্থাৎ ভলিউম কনস্ট্যান্ট চেঞ্জ 0, তো ওয়ার্ক ডান এখানে 0, গ্যাসটা কোনো কাজ করবে না, এক্সপ্যান্ড হবে না, তাই ডিকিউ সমান হচ্ছে ডিইউ। এর অর্থ কি? যে পরিমাণ হিট সিস্টেমে আসছে সবটাই কিন্তু ইন্টারনাল এনার্জি হিসাবে স্টোর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আইসোকোরিক প্রসেস। মানে তোমাকে যে পরিমাণ টাকা কেউ দিচ্ছে, তুমি খরচ একটাও করছো না, তুমি সব কটাকে সেভিংসে নিয়ে চলে যাচ্ছ। 100 টাকা দিল, সেই 100 টাকায় তুমি সেভিংস করলে। এটাই হচ্ছে আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ডিকিউ সমান ডিইউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আইসোবারিক অর্থাৎ প্রেশার কনস্ট্যান্ট, অর্থাৎ কোনো একটা রিয়াকশান খোলা পাত্রে করছো, অ্যাটমসফেরিক প্রেশার থ্রু আউট দ্য প্রসেস হচ্ছে কনস্ট্যান্ট। তো এই প্রেশার কনস্ট্যান্টে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এইখানে সব কটা টার্মই থাকবে, কেউ 0 হবে না, কারণ যে পরিমাণ হিট দিচ্ছ, এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাই ফিরে এলো, যে পরিমাণ হিট দিচ্ছ সেটা কিছুটা ইন্টারনাল এনার্জিকে বাড়াবে এবং বাকি অংশটা ওয়ার্ক ডান করবে। এটাই হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে আমরা আইসোবারিক প্রসেসে দেখতে পাই। তো ডিকিউ ইন্টারনাল এনার্জি ইউ2 মাইনাস ইউ1 হচ্ছে, প্লাস ওয়ার্ক ডানকে যদি আমরা বলি পি ডিভি, পি অফ ভি2 মাইনাস ভি1 হচ্ছে। এটা হচ্ছে ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, এটা হচ্ছে ফাইনাল ইনিশিয়াল ভলিউম, এটা ফাইনাল ইন্টারনাল এনার্জি, এটা ফাইনাল ভলিউম। এইভাবে আমরা বার করতে পারি। এবার দুটো প্রসেস রয়েছে, একটা মেল্টিং আর একটা হচ্ছে বয়েলিং, মানে গলন এবং স্ফুটন। আমরা একটু আগে বললাম তোমাকে যে ইন্টারনাল এনার্জি একমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার বাড়লে ইন্টারনাল এনার্জি বাড়ে, কমলে কমে। এবার টেম্পারেচার ফিক্সড থাকলেও ইন্টারনাল এনার্জি কিন্তু চেঞ্জ হতে পারে যখনই ফেজ চেঞ্জ হবে। ফেজ চেঞ্জ মানে কি? ধরো একটা আইস রয়েছে, সেই আইসটাকে আমরা চেঞ্জ করতে চাইছি কিসে? ওয়াটারে, লিকুইডে আমরা নিয়ে যাচ্ছি সলিড থেকে। তাহলে 0 ডিগ্রিতে গলে এবং যতক্ষণ এই গলবে ততক্ষণ টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? এটা একইভাবে ওয়াটার থেকে
যখন আমরা স্টিম করি সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রসেসটা ঘটে এবং থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচার কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তো টেম্পারেচার কনস্ট্যান্ট দেখে তুমি বলে দেবে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না, জিরো চেঞ্জ, কিন্তু না, কারণ এখানে কি হচ্ছে, বেসিক্যালি ফেজ চেঞ্জ হচ্ছে। তো ফেজ চেঞ্জের জন্য আমাকে হিট দিতে হয়, তাই না? আইসকে হিট দিতে হবে, এবং সেই হিটটা কার সাথে সমান, ml এর সাথে। এম হচ্ছে ওই আইসের ভর, এল হচ্ছে ল্যাটেন্ট হিট। পড়েছো আগে ল্যাটেন্ট হিট, ক্লাস 9 না 10 যা হোক আছে, ঠিক আছে? ল্যাটেন্ট হিট অফ মেল্টিং। আর এইখানে যে এলটা, এখানেও ml লাগবে, এটা হবে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, এটা ল্যাটেন্ট হিট অফ মেল্টিং। বুঝতে পেরেছো? তাহলে এই হিটটা কোথায় যাবে? এই হিটটাই ইন্টারনাল এনার্জিকে বাড়িয়ে দেবে। বোঝা গেছে? তাহলে টেম্পারেচার ফিক্স থাকলেই ইন্টারনাল এনার্জি ফিক্স থাকবে এমন কোনো কথা নয়। দুটো প্রসেস রয়েছে, মেল্টিং এবং বয়েলিং, সেই দুটো প্রসেসে আমরা দেখতে পাই যখনই ফেজ চেঞ্জ হয় টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকে, কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যায়, কারণ ল্যাটেন্ট হিটের জন্য। বোঝা গেছে? নেক্সট হচ্ছে অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপ্যানশন। এই প্রসেসে কী হবে ইকুয়েশনটা? তো প্রথমত কী টার্ম রয়েছে? অ্যাডিয়াবেটিক, মানে হিট এক্সচেঞ্জ হবে না, ডেল্টা কিউ 0। ফ্রি এক্সপ্যানশন শব্দের অর্থ হচ্ছে গ্যাসটা যখন এক্সপ্যান্ড করবে, প্রসারিত হবে, তখন তার উপরে কোনো রকম চাপ নেই, শূন্য চাপের বিরুদ্ধে সে এক্সপ্যান্ড করবে। 0 চাপের বিরুদ্ধে কি করবে? গ্যাসটা এক্সপ্যান্ড হবে। অর্থাৎ গ্যাসটাকে কিন্তু কোনো রকম ওয়ার্ক ডান করতে হবে না। একটা সিস্টেম, তার উপর ধরো এই পিস্টন রয়েছে, সেই পিস্টনটা উপর যদি কোনো রকম প্রেশার না থাকে তো গ্যাসটা তো ঝড়াম করে প্রসারিত হয়ে যাবে। একটা বেলুনকে চাঁদে নিয়ে যাও, ফট করে ফেটে যাবে, এত দ্রুত প্রসারিত হয়ে যাবে, কারণ ওখানে ওয়ার্ক ডান, বেলুনের ভিতর যে গ্যাস আছে তাকে কোনো ওয়ার্ক ডানই করতে হবে না, চাপ নেই, কেন ওয়ার্ক ডান করবে সে? 0। তাহলে ইকুয়েশন হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিকিউও 0 অ্যাডিয়াবেটিকের জন্য, ডিডব্লিউও 0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ডিইউও 0, অর্থাৎ ইউ কনস্ট্যান্ট। ইন্টারনাল এনার্জি কিন্তু এই অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপ্যানশনে কি থাকে? কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার হয়েছে? আগেরগুলো যেগুলো আমরা দেখলাম, আগে ইন্টারনাল এনার্জি, আমরা জানি ইন্টারনাল এনার্জি, আচ্ছা এটা ইন্টারনাল এনার্জিতেই বোঝাবো, বাদ দাও, চলো এগিয়ে যাই। নেক্সট টপিক আমরা দেখব যে হিট ক্যাপাসিটি কী। এগুলো আগেও তোমরা ছোটো ক্লাসে পড়েছো, তাও বলে দিই একবার। হিট ক্যাপাসিটি, মনে করো দুটো বিকার আছে, সেই দুটো বিকারে, একটা বিকারে রয়েছে 1 লিটার জল আর একটা বিকারে রয়েছে 2 লিটার জল, ঠিক আছে? দুটোকেই তুমি একই বার্নারে রেখেছো, মানে যে পরিমাণ হিট সাপ্লাই করছো সেটা সেম। ক্লিয়ার? এবার তুমি 5 মিনিট ওয়েট করলে হিট করার পর, এখন মনে করো রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড দুটোরই। তাহলে 5 মিনিট পর কিন্তু তুমি যদি জলে হাত দাও, কি দেখবে? বা থার্মোমিটার প্রয়োগ করো, জলের মধ্যে রাখো, তাহলে কোনটার তাপমাত্রা বেশি দেখতে পাবে? অবশ্যই যেটাতে জল কম আছে সে দেখবে হয়তো তাপমাত্রা পৌঁছে গেছে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে, কিন্তু এখানে থার্মোমিটারে যেটায় জল বেশি আছে সেটা দেখাবে যে এই 40 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে। তাহলে কেন এমন হলো? তো অবশ্যই বলতে পারি এখানে ভর বেশি রয়েছে, জলের পরিমাণটা বেশি, মাস বেশি, তাই না? তাহলে এখানে যার মাস বেশি রয়েছে তার হিট ধারণ করার ক্ষমতা কিন্তু বেশি। হিট ক্যাপাসিটির বাংলা হচ্ছে তাপগ্রাহিতা, তাপকে গ্রহণ করার ক্ষমতা বেশি। বোঝা গেছে? তাহলে দুটোর ক্ষেত্রেই যদি আমি একই টেম্পারেচার বাড়াতে চাই, ধরো 25 ডিগ্রি, একেও 26-এ নিয়ে যেতে চাইছি, একেও 26-এ নিয়ে যেতে চাইছি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হিট কিন্তু বেশি দিতে হবে, কারণ অ্যামাউন্ট বেশি, হিট বেশি লাগবে। তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে যে ছবিটা 2 লিটার জল, তার হিট ক্যাপাসিটি কী হবে? বেশি হবে। বুঝতে পেরেছো? তাহলে হিট ক্যাপাসিটিকে কিভাবে ডিফাইন করা হয়, আমি C(H) লিখছি সাফিক্সে, হিট ক্যাপাসিটি, সেটা সমান কি? একক তাপমাত্রা বৃদ্ধির জন্য কতটা হিট লাগছে, ডিটি ওপরে হচ্ছে ডিকিউ,
টি হচ্ছে টেম্পারেচার। তাহলে একক তাপমাত্রা বৃদ্ধির জন্য বাইরে থেকে কতটা হিট তোমাকে দিতে হচ্ছে, ডিকিউ ডিটি, সেটা কি বলা হচ্ছে হিট ক্যাপাসিটি। এখান থেকে বলতে পারো ডিকিউ সমান সিএইচ ডিটি, সিএইচ এর বদলে অনেকে এসও লেখে। ওকে, তাহলে এখানে কিন্তু যে পদার্থের পরিমাণ বেশি তার হিট ক্যাপাসিটি বেশি হবে যদি পদার্থ দুটো সেম হয়। এবার যদি দুটো আমরা আলাদা পদার্থ নিই এবং তাদের মাসকে যদি সেম করে দিই তাহলে সামনে একটা ওয়ার্ড চলে আসবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। মনে করো একটা লোহার দণ্ড আর একটা কাঠের দণ্ড, দুজনকার মাস সেম। এটা মনে করো 1 কেজি ভর, এরও ভর মনে করো 1 কেজি। এটা কিসের? আয়রনের। এটা কিসের? উডের। এ রয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এও রয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবার টেম্পারেচার আমরা কি করছি? বাড়াচ্ছি। কত বাড়াবো? 26 ধরো করলাম, 26 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি। এরও বাড়ালাম 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখবে কোনটা তাড়াতাড়ি টেম্পারেচার গেইন করবে, কোন রডটা? আয়রন। কারণ কি? এ খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। উডের রডটা কিন্তু তখনও গরম হবে না। তাহলে যেটা ধীরে ধীরে গরম হবে, একই টেম্পারেচার ইনক্রিজের জন্য ধীরে ধীরে গরম হবে, তার কিন্তু স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি হবে। আয়রনের থেকে উডের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি লাগবে, কারণ এর হিট বেশি লাগবে একই টেম্পারেচার গেইন করার জন্য। এই স্পেসিফিক ওয়ার্ডটা কী জন্য আসছে? আমি এই মাসটাকে ফিক্সড করে দিয়েছি, আগেরটাই ফিক্স ছিল না, সেটা ছিল হিট ক্যাপাসিটি। বোঝা গেছে? তাহলে একে যদি লিখি আমরা, সি দিয়ে লিখব স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সেটার ফর্মুলা হচ্ছে ডিকিউ বাই এমডিটি। এবার তুমি সংজ্ঞা লেখো, কি বলবে? একক ভরের কোনো পদার্থের একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ হিট সাপ্লাই করতে হবে তাকেই বলা হবে এই পদার্থের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে যার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি, যে পদার্থের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি, সে কিন্তু খুব ধীরে ধীরে উত্তপ্ত হবে, স্লোলি হিট হবে। বোঝা গেছে? আর যার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কম, সে কিন্তু ফাস্ট হিট হবে। এই কনসেপ্টটা মাথায় রাখো। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আয়রনের কম, তাই খুব দ্রুত গরম হয়ে যাবে। অর্থাৎ এই উডের মধ্যে উডকে এবং আয়রনকে একই টেম্পারেচার গেইন করানোর জন্য উডের যে রড সেটাতে বেশি পরিমাণে হিট তোমায় দিতে হবে। এখানে মাসও ফিক্স করে দিয়েছি, টেম্পারেচারও ফিক্স করে দিয়েছি। তাহলে ডিকিউ যাকে বেশি দিতে হবে তার সি বেশি হবে, হরে আছে। আচ্ছা, এই যে টেম্পারেচার বৃদ্ধি সেটা হতে পারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা হতে পারে 1 কেলভিন, একই ব্যাপার। মাস, যেহেতু এটা আমি যদি এসআই এককে বলি, তাহলে মাসকে হতে হবে কেজিতে। তাহলে এককটা একবার দেখে নিই। হিটের একক হচ্ছে জুল, নিচে আছে কি মাস, মানে কেজি ইনভার্স, আর টেম্পারেচারটা হয়ে যাবে কেলভিন ইনভার্স। তাহলে জুল কিলোগ্রাম ইনভার্স, কেলভিন ইনভার্স হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটির একক। এবার এতক্ষণ যা বললাম এগুলো সলিড আর লিকুইডের ক্ষেত্রে ঠিকঠাক। গ্যাসের ক্ষেত্রে কি হয়? এদের কোনো অসুবিধা নাই, কিন্তু গ্যাসের ক্ষেত্রে যখনই আমরা এটাকে ক্যালকুলেট করতে যাব, যখনই টেম্পারেচার বাড়াতে চাইব, তখনই একটা গন্ডগোল শুরু হয়ে যাবে, যে প্রেশার আর ভলিউম সেগুলোও চেঞ্জ হতে থাকবে। তাই গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক হিট বার করার জন্য একবার প্রেশারকে কনস্ট্যান্ট করে বার করতে হবে, একবার ভলিউমকে কনস্ট্যান্ট করে বার করতে হবে। তাই দুই ধরনের আমরা স্পেসিফিক হিট পাই গ্যাসের ক্ষেত্রে। একটা হচ্ছে সি অফ পি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এইভাবে বলা হয়। আর একটা সিভি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে কেন গ্যাসের দুটো স্পেসিফিক হিট থাকে? কারণ টেম্পারেচার চেঞ্জ করলে প্রেশার ভলিউম গ্যাসের চেঞ্জ হয়ে যায়, যেটা সলিড আর লিকুইডের ক্ষেত্রে নগণ্য বা হয় না ধরলেই চলে। বোঝা গেছে? এবার আইসোথার্মাল প্রসেস আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে যদি আমরা দেখি, আইসোথার্মালে কি হয়? টেম্পারেচার চেঞ্জ 0। তাহলে স্পেসিফিক হিটের এইমাত্র যে ফর্মুলা পেলাম, যে ডিকিউ বাই এমডিটি, একক পরিমাণ ভর একক পরিমাণ তাপমাত্রা বাড়াতে যতটা হিট লাগছে। তো আইসোথার্মাল প্রসেসে দেখো ডিটি 0, টেম্পারেচারের চেঞ্জ হয় না। তাহলে এই নিচে যে ডিটি রয়েছে 0, তাহলে 1/0 কী পাচ্ছি? ইনফাইনাইট।
তাহলে আইসোথার্মাল প্রসেসে স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে ইনফাইনাইট। নেক্সট অ্যাডিয়াবেটিক প্রসেসে যদি একটু লক্ষ্য করি, অ্যাডিয়াবেটিকে ডেল্টা কিউ জিরো, সারাউন্ডিং সিস্টেমের মধ্যে হিট এক্সচেঞ্জ হবে না, তো সি সমান, এবার ডিকিউয়ের জায়গায় এই জিরো বসাও, 0/mdt কী হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটির রেঞ্জটা দেখো, রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফাইনাইট, এর মধ্যে যে কোনো ভ্যালু কিন্তু স্পেসিফিক হিট ক্যাপাসিটির হতে পারে। বোঝা গেছে? এবার সিপিসিভি নিয়ে একটু আলোচনা করি। কনস্ট্যান্ট ভলিউম, কিছুই না, যা করছিলাম এতক্ষণ সেটাই, জাস্ট ভলিউমকে কনস্ট্যান্ট করে দেবো। তাহলে সিভি সমান কি পাচ্ছি, ডিকিউ ডিভাইডেড বাই এমডিটি, এবং ব্র্যাকেট দিয়ে তোমাকে লিখে দিতে হবে কনস্ট্যান্ট ভলিউম। তাহলে একই জিনিস, জাস্ট ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখেছি। তাহলে এর সংজ্ঞা কীভাবে বানাবে দেখো, আয়তনকে স্থির রেখে একক ভরের কোনো পদার্থের বা গ্যাসের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন তাকেই বলা হবে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আপেক্ষিক তাপ স্থির আয়তনে। ক্লিয়ার? তাহলে এর এসআই পদ্ধতিতে একক কী হবে, সেম, জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স। ক্যালোরি দিয়ে যদি করো, ক্যালোরি, গ্রাম ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটাও করতে পারো। ক্লিয়ার? এবার দেখো ইন্টারেস্টিং, এই এমটা হচ্ছে মাস, যে গ্যাসটা কন্টেনারের মধ্যে রয়েছে, সিস্টেমে যে মাস, সিস্টেমের মধ্যে যে গ্যাসটা রয়েছে তার মাস হচ্ছে এম। এবার যদি ওটার বদলে আমি 1 মোল গ্যাস নিই, ঠিক আছে, এখানে ধরো ছিল 1 গ্রাম গ্যাস, এখানে ছিল ধরো 1 গ্রাম, সেখান থেকে পেলাম সিভি। এবার যদি গ্যাসটা আমি 1 মোল নিই, তখন এবার আবার নাম চেঞ্জ হয়ে যাবে, এর আগে একটা মোলার শব্দ চলে আসবে, সেটার নাম হয়ে যাবে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এত বড় নাম হয়ে যাবে। তখন ইকুয়েশনটা কি দাঁড়াবে, সিভি, ইকুয়েশনটা দেখো, সিভি সমান কি হয়ে যাবে, ডিকিউ বাই এমডিটি ছিল, এমের জায়গায় হয়ে যাবে এনডিটি। এনটা কি, নাম্বার অফ মোলস। কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, কিভাবে আমরা হিট ক্যাপাসিটি থেকে এত দূরে এলাম, এনডিটি। তাহলে নাম্বার অফ মোলস কিভাবে বার করে বলো তো, যে মাসটা দিয়েছে সেটাকে মোলার মাস বা আণবিক ভর দিয়ে ভাগ করে আমরা পাই। তাহলে ওর সাথে এর একটা রিলেশন আমরা পাবো, এবং সিভি অফ সাপিক্সে এম লিখতে পারো, তাহলে এম দিয়ে মোলারটাকে বোঝাবে, নাহলে সিভি সব এক লাগবে। তাহলে ডিকিউ বাই এনের জায়গায় এটাকে পুট করো, গিভেন মাস আপন মোলার মাস, তাহলে এম, আর এই ক্যাপিটাল এমটা উপরে উঠে গেল, নিচে রয়েছে ডিটি, এটা হচ্ছে সিভি এম এর ভ্যালু, মোলার স্পেসিফিক হিট। এই পার্টটাকে চিনতে পারছো, ডিকিউ বাই এম ডিটি, এটা হচ্ছে সিভির ভ্যালু, তাহলে সিভি এম সমান মোলার মাস ইন্টু সিভি। তাহলে আপেক্ষিক তাপের সাথে মোলার আপেক্ষিক তাপের রিলেশন পেলাম অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। বোঝা গেল? তাহলে সিভিএম সমান এম ইন্টু সিভি। অর্থাৎ যদি অক্সিজেন গ্যাসের কথা বলি, অক্সিজেনের এম কত, 32, তাহলে এখানে বসবে 32 ইন্টু সিবি সমান হচ্ছে সিভিএম। তাহলে এর একক কী হবে বলো, এসআই পদ্ধতিতে দেখো, এখান থেকে এককটা বেরোবে, এখান থেকে বার করো। তাহলে ডিকিউ এর একক হচ্ছে জুল, এন হচ্ছে মোল সংখ্যা, এর একক হবে মোল ইনভার্স, আর কেলভিন ইনভার্স সেম, জুল, ওখানে ছিল গ্রাম ইনভার্স, কেজি ইনভার্স, এখানে হয়ে গেল মোল ইনভার্স। ক্যালোরি দিয়েও করতে পারি, ক্যালোরি, মোল ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, একই ব্যাপার, তাই না? তাহলে এই জায়গা থেকে আমি আরেকটা ইকুয়েশন লিখতে পারি কোনাকুনি গুণ করে, ডিকিউ সমান আমরা পাচ্ছি সিভিএম এন সিভিডিটি। বুঝতে পেরেছ? ডিকিউ সমান এন সিভিডিটি, এবং ওই সিভিটা মোলার, এটুকু মনে রাখলেই হবে। এটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে। নেক্সট যাচ্ছি আমরা কনস্ট্যান্ট প্রেশার, সেম জিনিস, প্রেশার কনস্ট্যান্ট। তাহলে সিপি লিখছি একে, সেটা সমান ডিকিউ বাই এমডিটি, এটা হচ্ছে কি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এখানে জাস্ট প্রেশার লিখে দাও, কিচ্ছু নেই। এর একক কী হবে, একই, আগেরটা যা ছিল জুল, কেজি ইনভার্স,
কেলভিন ইনভার্স সে একই হবে কনস্ট্যান্ট প্রেশারে। তাহলে স্পেসিফিক হিটের কনস্ট্যান্ট প্রেশার এরও ফর্মুলা একই হবে, সংজ্ঞা একই হবে যে একক ভরের একটি বস্তুকে একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে যতটা হিট লাগছে কনস্ট্যান্ট প্রেশারে সেটাই হচ্ছে স্পেসিফিক হিটের কনস্ট্যান্ট প্রেশার। একইভাবে মোলার স্পেসিফিক হিটের কনস্ট্যান্ট যেভাবে বার করেছিস ঠিক সেইভাবে বেরোবে, এটা হবে সিপিএম, সিপি আর সাফিক্সে এম, সিপিএম পার্টি, সিপিএম। এটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট, এটা বেরোবে মোলার মাসের সাথে সিপির গুণ, এরও একক বেরোবে জুল, মোল ইনভার্স সেম একদম কেলভিন ইনভার্সের সংজ্ঞা কী হবে যে কনস্ট্যান্ট প্রেশারে একটি গ্যাস রয়েছে, 1 মোল গ্যাস রয়েছে, ঠিক আছে। কনস্ট্যান্ট প্রেশারে থাকা 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ হিট লাগবে সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট কনস্ট্যান্ট প্রেশার। এবার আমরা সিপিসিভির মধ্যে কিছু রিলেশন দেখব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে। তো মনে করো একটা কন্টেনারে এম ভরের কিছু গ্যাস রয়েছে, তাকে আমরা বাইরে থেকে ডিকিউ পরিমাণে হিট সাপ্লাই করলাম, তো গ্যাসটার টেম্পারেচার বাড়লো ডিটি পরিমাণ, স্বাভাবিক। তাহলে এখান থেকে আমরা সিপি সমান কি লিখছি, এই মাত্র পেলাম ডিকিউ বাই এম ডিটি, ঠিক আছে। এমের বদলে আমি এন লিখছি, এটা হচ্ছে মোলারের সাথে রিলেশন বার করব, অর্থাৎ সিপিএম সমান ডিকিউ বাই এন ডিটি। এবার যদি আমি 1 মোল গ্যাস নিয়ে কাজ করি তাহলে এনের ভ্যালু 1 হবে, তাহলে সিপিএম এটা সমান হবে ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। একইভাবে আমরা সিভিএম লিখতে পারি, সেটাও কি লিখতে পারবো ডিকিউ ডিটি 1 মোল গ্যাসের জন্য অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এবার এটাকে নিয়ে একটু কাজ করি। দেখো ভলিউম কনস্ট্যান্ট, ঠিক, ভলিউম কনস্ট্যান্টের অর্থ ডেল্টা ভি, অর্থাৎ চেঞ্জ অফ ভলিউম 0। তাহলে আমরা জানি ওয়ার্ক ডান সমান হচ্ছে প্রেশার ইন্টু ডেল্টা ভি, তো ডেল্টা ভি 0 হয়ে যাওয়ার জন্য ওয়ার্ক ডানও কী হয়ে যাবে 0। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা পেয়েছিলাম আইসোকোরিক প্রসেসের জন্য ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে যেটাই হিট সাপ্লাই সেটাই ইন্টারনাল এনার্জির বৃদ্ধি। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা মডিফাই করে এটাও লিখতে পারি ডিকিউ এর জায়গায় ডিইউ, তাহলে ডিইউ ডিভাইডেড বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এটা কিসের ভ্যালু, সিভিএম বা সিভির ভ্যালু বলতে পারো, মোলার স্পেসিফিক হিটের অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের ভ্যালু। তাহলে এখান থেকে আমরা ডিইউ সমান আমরা পাচ্ছি কি সিভি ডিটি এবং এমটা আছে, ঠিক আছে, এটা 1 মোল। তাহলে এন মোলের জন্য কি পাবো, ডিইউ সমান এন সিভিডিটি। এই ফর্মুলাটা মনে রাখো, পরে কাজে লাগবে যখন ইন্টারনাল এনার্জি পড়াবো। তাহলে ডিইউ ইন্টারনাল এনার্জি চেঞ্জ সমান পাচ্ছি এন সিভিডিটি, ওকে। এবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যখন কনস্ট্যান্ট, এবার কনস্ট্যান্ট প্রেশার নিয়ে আমরা কাজ করছি, এইটা থেকে কনস্ট্যান্ট প্রেশারে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী হয়, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটাই থাকে। এবার ডিকিউ একে আমি কনস্ট্যান্ট প্রেশারে ডিটি দিয়ে সবাইকে ভাগ করছি, দেখো কি হয়, ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটার নামই হচ্ছে সিপি, উপরে লেখা আছে দেখো, সমান ডিইউ বাই ডিটি প্লাস ডিডব্লিউকে লিখতে পারি পিডিভি, তাহলে পিডিভি আপন ডিটি, বোঝা গেল। তাহলে এটা সিপি তো পেয়েই গেছি, সমান ডিইউ বাই ডিটি যদি করি, এই ডিইউকে যদি ডিটি দিয়ে ভাগ করি এই ইকুয়েশন থেকে, তাহলে পাবো সিভি প্লাস পি ইন্টু ডিভিডিটি। এই ডিভিডিটিকে আমাকে বার করতে হবে। আমরা জানি কনস্ট্যান্ট প্রেশারে কি হয়, পিভি ইজ ইকাল টু আরটি, ডিফারেন্সিয়েশন করো, পিডিভি প্লাস ভিডিপি ইজ ইকাল টু টি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে, তাহলে টিটা 1 হয়ে যাবে, পড়ে থাকছে আর। তাহলে দেখো কনস্ট্যান্ট প্রেশার মানে এই ডিপিটা কি 0, প্রেশার চেঞ্জ হবে না, তাহলে এখান থেকে পাচ্ছি পি ডিভি সমান হচ্ছে আর, আর ডিটিটাও থাকবে আর ডিটি। তাহলে পি ডিবির জায়গায় আমি যদি আর ডিটি পুট করি কি পাবো, সিপি সমান সিভি প্লাস আর ডিটি বাই ডিটি, ডিটি ডিটি কেটে গেল আর, তাহলে সিপি মাইনাস সিভি এটা সমান হচ্ছে আর। এবং এই সিপি সিভি এগুলো কিন্তু সাফিক্সে সব এম আছে, আমি লিখিনি,
ঠিক আছে, সব সাফিক্সে কিন্তু এম রয়েছে, মানে এটা মোলার স্পেসিফিকিটির কথা বলা হচ্ছে। অর্থাৎ সিপি সিবির মধ্যে একটা রিলেশন পেলাম, সিপি মাইনাস সিবি সমান আর। কীভাবে বেরোলো দেখতে পেলে, এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে সিপিএম মাইনাস সিভিএম ইজ ইকাল টু আর। এবার যদি মোলারকে সরিয়ে দাও কি আসবে, আমরা জানি এর সাথে নর্মাল সিপির রিলেশন হচ্ছে এম ইন্টু সিপি মাইনাস সিবি ইজ ইকাল টু আর। এমটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে আসবে সিপি মাইনাস সিবি সমান আর বাই এম। অর্থাৎ সর্বজনীন গ্যাস ধ্রুবককে মোলার মাস দিয়ে ভাগ করো, আপেক্ষিক তাপের বিয়োগফলগুলো বেরোবে। বোঝা গেছে? তাহলে এটা মোলার স্পেসিফিকেটের ফর্মুলা, সিপি মাইনাস সিবি সমান আর। এটা হচ্ছে আপেক্ষিক তাপের যে বিয়োগফল তার ফর্মুলা। এবার যদি সিপিকে সিবি দিয়ে ভাগ করি, একটা নতুন কোয়ান্টিটি আমরা পাবো। কনস্ট্যান্ট মানে দুটো স্পেসিফিক হিটকে আমরা ভাগ করছি, এটাকে পাচ্ছি গামা। ঠিক আছে, সিপি আপন সিবি পাচ্ছি গামা। আচ্ছা দেখো এখান থেকে এই গামাটা তাহলে কি স্যার? এই যে গামা, গামা থেকে আমরা কি কি জানতে পারি দেখি স্লাইডে রয়েছে। এই যে গামা, গামা থেকে আমরা পারমাণবিকতা জানতে পারি, মানে অ্যাটমিসিটি কি ব্যাপারটা। অর্থাৎ একটা অণুর মধ্যে কতগুলো অ্যাটম রয়েছে সেটা গামার ভ্যালু কিন্তু ডিসাইড করে, এবং সেটা ডিগ্রি অফ ফ্রিডমের সাথে রিলেটেড। সেটা যখন পড়াবো তখন ডিটেলসে আমরা বার করব, এখন আমি বলে দিচ্ছি। ধর এক পরমাণু গ্যাস ধরো মনো অ্যাটমিক, তো মনো অ্যাটমিক গ্যাসের জন্য গামার ভ্যালু হয় 5/3। ডাই অ্যাটমিক মানে দ্বি পরমাণু, তার জন্য গামা হয় 7/5। ট্রাই অ্যাটমিক যে গ্যাসগুলো আছে তার জন্য গামা হয় 4/3। ঠিক আছে, যেমন মনো অ্যাটমিকের এক্সাম্পল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন। এগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন এরা হচ্ছে এক পরমাণু গ্যাস। অক্সিজেন, নাইট্রোজেন এরা দ্বি পরমাণু গ্যাস। ওজোন হচ্ছে ট্রাই অ্যাটমিক গ্যাস। বোঝা গেছে? তাহলে এটাকে যদি ভাগ করো দেখো পাবে 1.67, এটাকে পাবে 1.4, এটা 1.33। তাহলে দেখো অ্যাটমিসিটি যত বাড়ছে, মানে একটা অণুতে অ্যাটমের সংখ্যা যত বাড়ছে, গামার ভ্যালু কিন্তু কমছে। তাহলে গামার ভ্যালু যত কমবে অ্যাটমিসিটি কিন্তু তত বাড়বে। এটা একটা রিলেশন, গামা থেকে আমরা অ্যাটমিসিটি প্রেডিক্ট করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, আমরা বায়ুতে শব্দের বেগের যে ফর্মুলা সেটা হচ্ছে ল্যাপ্লাস কারেকশন করে যেটা দিয়েছিলেন, ভি সমান ছিল √ গামা প্রেশার বাই রো, গামা পি বাই রো। তাহলে সেখানেও কাজে লাগছে গামা। এছাড়া যে অ্যাডিয়াবেটিক প্রসেস রয়েছে প্রেশার, ভলিউম আর টেম্পারেচারের মধ্যে রিলেশন, সেটা ছিল P(V⁴) গামা সমান কনস্ট্যান্ট। এটা নেক্সট ক্লাসে আমরা ডিরাইভ করব। এখানেও গামা প্রয়োজন। এগুলো হচ্ছে গামার কাজ। ঠিক আছে, তাহলে সিপি বাই সিবি সমান কি গামা, সিপি আপন সিবি সমান গামা। আরেকটা রিলেশন এখান থেকে বার করছি দেখো, তাহলে সিপি সমান আমরা বলতে পারি গামা ইন্টু সিবি। তাহলে সিপি মাইনাস সিবি সমান কত? আর এগুলো হচ্ছে মোলার সব, হ্যাঁ মোলার। তো সিপির জায়গায় লিখতে পারি গামা ইন্টু সিভি মাইনাস সিবি অফ আর। সিবি যদি কমন নিই কী থাকবে, গামা -1, সেটাকে আর এর নিচে পাঠিয়ে দিচ্ছি, আর বাই গামা -1। তাহলে সিভির আরেকটা ফর্ম পেলাম গামা আর আর এর ফর্মে এটা। তাহলে সিপিতেও পেয়ে যাব, সিপি হচ্ছে সিবির সাথে গামা গুণ করো, তাহলে গামা আর বাই গামা -1, এটা হচ্ছে সিপির ভ্যালু। এবার সিপি বাই সিবি বড় গামা চলে আসবে আবার। ঠিক আছে, এই সিবিটাকে নিয়ে আমরা কাজ করব। এবার দেখো একটু আগে আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জের একটা ফর্মুলা পেলাম, এন মোল গ্যাসের জন্য কি পেলাম, NCVDT, ইন্টারনাল এনার্জি চেঞ্জ। আর ডিকিউ সমান পেয়েছি কি, NCPDT। হিটের সাথে এটা হচ্ছে CPDT, ওটা CVDT। যখনই ভি আসবে কনস্ট্যান্ট ভলিউম তখন ইন্টারনাল এনার্জি চলে আসবে। এই সিভির জায়গায় আমরা এটাকে যদি পুট করি তাহলে ডিইউ সমান আমরা পাবো NCV, অর্থাৎ আর বাই গামা -1 ইন্টু ডিটি, এইভাবে লিখতে পারি। বা ইউকে আমরা লিখতে পারি সিম্পল, যদি ইউ লেখো সমান পাবে NRT বাই গামা -1, মানে ইউকে U2 - U1 লিখলে U1কে 0 করে দিলে টি
T2 মাইনাস T1 লিখলে T1কে 0 করলে মানে 0 কেলভিনে ইন্টারনাল এনার্জি 0 হয়, সব কিছুই 0 হয়। তাই U2টাকে ইউ লিখে nRT বাই গামা মাইনাস 1, এটা একটা ইন্টারনাল এনার্জির রিলেশন পেলাম সিপি সিবির রিলেশন থেকে। বোঝা গেল? এবার সিপি কেন সিবির থেকে বড়? তো ইকুয়েশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সিপি থেকে আমরা সিবিকে বাদ দিলে আর পাচ্ছি, এবং আর এর ভ্যালু কত 8.31 এরকম কিছু জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে ভ্যালু। এবার যদি ফিজিক্যাল মিনিং আমরা জানতে চাই যে সিপি কেন সিবির থেকে বড় হচ্ছে, দেখো প্রথমে সিবি নিয়ে একটু কাজ করি। সিবি মানে কি? কনস্ট্যান্ট ভলিউমে আমরা কাজ করছি, ভলিউমটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তো কনস্ট্যান্ট ভলিউম যখন হবে তো ডিকিউ ওয়ার্ক ডান কী হবে 0, তাহলে ডিকিউ সমান ডিইউ, তাহলে সিভি সমান হচ্ছে কি ডিইউ বাই ডিটি, তাই না? এনডিটি বলে দিলাম 1 মোলের এন মোলের জন্য অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আর সিপির যখন আমরা লিখছি তখন কিন্তু কোনো কিছুই 0 হচ্ছে না, সিপিতে পড়ে থাকছে ডিকিউ আপন এনডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে ডিকিউকে যদি আরও ফার্দার ভাগ করি তাহলে পাবো ডিইউ প্লাস পি ডেল্টা ভি বা পি ডিভি ডিভাইডেড বাই এনডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটা হচ্ছে সিপি। দেখো এবার সিবির ক্ষেত্রে যদি দেখি যে ডিটিটা কি টেম্পারেচার চেঞ্জ, আমি ধরো 1 ডিগ্রি বাড়াতে চাইছি, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিবি। তো 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াচ্ছি 1 মোল গ্যাসে, তাহলে সেই যে হিটটা মানে দিচ্ছি সিস্টেমে সেটা শুধুমাত্র ইন্টারনাল এনার্জির বৃদ্ধি ঘটাচ্ছে। কিন্তু সিপির ক্ষেত্রে যখনই 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে চাইছি সেটা ইন্টারনাল এনার্জিরও বাড়াচ্ছে প্লাস কিছু ওয়ার্ক করছে, মানে এখানে একটা মুভেবল পিস্টন রয়েছে। তাহলে অবশ্যই এখানে যে হিটটা দিতে হবে একই তাপমাত্রা বাড়ানোর জন্য বেশি দিতে হবে, কারণ ওই হিটটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ইন্টারনাল এনার্জিকে বাড়াচ্ছে আর একটা ওয়ার্ক করছে। ওয়ার্ক করার জন্য কিছু এনার্জি ওয়ার্কে চলে যাচ্ছে, কিছু ইন্টারনাল এনার্জিতে আসছে। এখানে সিবির বেলায় সব কটাই কিন্তু ইন্টারনাল এনার্জিতে স্টোর হচ্ছে, তাই অবশ্যই এখানে হিটটাকে বেশি দিতে হবে। তো উপরে রয়েছে হিট ডিকিউ এর ভ্যালু, তো একে বেশি দিতে হলে অবশ্যই সিপি বড় হয়ে যাবে, তাই সিপি গ্রেটার দ্যান সিবি এই অ্যানালজি থেকে বলতে পারি। সিবির ক্ষেত্রে কি ওয়ার্ক ডান নেই, তাই হিটটা কম দিলেই হয়ে যাবে, এখানে ওয়ার্ক ডানও এর সাথে ইনক্লুড আছে তাই হিট বেশি লাগছে, ব্যাস। নেক্সট আমরা আসবো ইন্টারনাল এনার্জি। এতক্ষণ এর কথাই হচ্ছিল। দেখো কোনো একটা সিস্টেম যদি রুম টেম্পারেচারে থাকে, যেমন রুম টেম্পারেচার ধরলাম 25 বা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এর মধ্যে গ্যাস রয়েছে ধরো, তো গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে ইনহেরেন্ট কিছু এনার্জি থাকে যেটা কি বলা হয় ইন্টারনাল এনার্জি। কোথা থেকে আসে স্যার? এর মধ্যে যে গ্যাসের মলিকিউলসগুলো রয়েছে এদের বিভিন্ন মোশন, র্যান্ডমলি এটা ছুটে বেড়ায়। 1 নম্বর ওই গ্যাস মলিকিউলগুলোর ট্রান্সলেশন মোশন, 2 নম্বর তাদের রোটেশনাল মোশন, 3 নম্বর ভাইব্রেশনাল মোশন, 4 নম্বর হচ্ছে তোমার বন্ড এনার্জি সেখান থেকে, 5 নম্বর নিউক্লিয় এনার্জি। হ্যাঁ, এই সমস্তর জন্য সব কিছু এনার্জিকে যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব ইন্টারনাল এনার্জি। বেসিক্যালি এনার্জি তো আমরা 2 ভাগে পাই, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা কাইনেটিক এনার্জি। তাহলে এই যে ট্রান্সলেশন ছুটে বেড়াচ্ছে, রোটেশনাল ঘুরছে, ভাইব্রেশনাল, এগুলো সবই কিন্তু কাইনেটিক এনার্জি মলিকিউলের, এবং বাকি যে বন্ড এনার্জি নিউক্লিয়ার এনার্জি এগুলো হচ্ছে সব পোটেনশিয়াল এনার্জির পার্ট। তাহলে সমস্ত ধরনের পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যে যোগফল সেগুলি হচ্ছে ইন্টারনাল এনার্জি, এবং এগুলো কি মাইক্রোস্কোপিক প্রপার্টি, মাইক্রোস্কোপিক ব্যাপার। এবার এই পাত্রটাকে তুমি যদি গাড়িতে চাপিয়ে নিয়ে কোনো একদিকে ছুটতে থাকো তাহলে ইন্টারনাল এনার্জিতে কি কোনো প্রভাব পড়বে না। এই সিস্টেমটা নিজের কাইনেটিক এনার্জি বাড়ছে ঠিকই, কিন্তু ভিতরের গ্যাস অণুগুলোর মধ্যে কোনো রকম কিন্তু প্রভাব পড়বে না। বুঝতে পেরেছো? তাহলে ইন্টারনাল এনার্জি ইন্টারনাল ব্যাপারে, ইন্টারনাল পোটেনশিয়াল এবং ইন্টারনাল কাইনেটিক এনার্জির যোগফল। আমরা ইন্টারনাল এনার্জি সম্বন্ধে কি জেনেছি? এটা একটা কি স্টেট ফাংশন, তাই তো? স্টেট ফাংশন অর্থাৎ পাথের উপর ডিপেন্ড করে না, ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। আর কি এক্সটেন্সিভ ভ্যারিয়েবল বা এক্সটেন্সিভ প্রপার্টি ছিল, কারণ যদি পদার্থকে অর্ধেক করে দিই ইন্টারনাল এনার্জি অর্ধেক হয়ে যাবে, এই প্রপার্টিগুলো ছিল। আর কি ইন্টারনাল এনার্জি বেসিক্যালি টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল ছিল, এবং এটা আমরা দেখছি এক্ষুনি। এবার ইন্টারনাল এনার্জির সংজ্ঞাটা দেখো একটু কি বলছে।
যে সাম অফ মাইক্রোস্কোপিক কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম পার্টিকেলস, সিস্টেমের যে পার্টিকেলগুলো রয়েছে তাদের মাইক্রোস্কোপিক কাইনেটিক এনার্জি এবং মাইক্রোস্কোপিক পোটেনশিয়াল এনার্জির যে যোগফল, সেটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি। কাইনেটিক এনার্জি কোথা থেকে আসছে? ওই যে পার্টিকেলগুলো আছে তাদের র্যান্ডম মোশনের জন্য আসছে। আর পোটেনশিয়াল এনার্জি কিসের জন্য আসছে? দুটো মলিকিউলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন, ইন্টারমলিকুলার ফোর্স, তার জন্য আসছে। এবং পুরোটা ইন্টারনালি ব্যাপার, বাইরের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার যদি আমরা রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাস নিয়ে একটু কাজ করি। প্রথমে আমরা আইডিয়াল গ্যাস নিলাম। আইডিয়াল গ্যাস, দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কিছু পস্টুলেটস, যেটা কাইনেটিক থিওরি অফ গ্যাসে পড়ব, সেই পস্টুলেটসে বলা হয়েছিল যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে পরমাণু গ্যাসের যে অণুগুলো রয়েছে বা মলিকিউলসগুলো রয়েছে, এরা কিন্তু নেগলিজিবল ভলিউমের, অর্থাৎ আমরা পস্টুলেটস বা অনুসিদ্ধান্তে ধরে নিয়েছিলাম যে মলিকিউলগুলোর ভলিউম 0 এবং এক একটা মলিকিউল তার পার্শ্ববর্তী মলিকিউলের সাথে কোনো রকম ফোর্স অফ অ্যাট্রাকশান নেই, তাই না? ফোর্স অফ অ্যাট্রাকশান বা ফোর্স অফ রিপালশান এগুলো কিন্তু 0। তাই জন্য যদি একটা আইডিয়াল গ্যাস আমরা নিই, তাহলে আইডিয়াল গ্যাসের ইন্টারনাল এনার্জি কিন্তু পোটেনশিয়াল এনার্জির উপর কোনো রকম ডিপেন্ড করবে না। ঠিক আছে, কারণ কোনো রকম ফোর্স অফ অ্যাট্রাকশান এদের মধ্যে নেই, পার্টিকেল কখনোই রেস্টে থাকছে না, ছোটাছুটি করছে। এবং এই ইন্টারনাল এনার্জি আইডিয়াল গ্যাসের জন্য শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন অফ টেম্পারেচার, ভলিউমের ফাংশন নয়। কেন? কারণ ভলিউম 0 ধরা হয় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তাহলে একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কিন্তু একমাত্র কাইনেটিক এনার্জির জন্য রেসপন্সিবল, মানে সবটাই কাইনেটিক এনার্জি, কোনো রকম পোটেনশিয়াল এনার্জি নেই। বোঝা গেল? তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে রিলেশনটা আমরা একটু আগে বার করলাম, ডিইউ সমান কি পেয়েছিলাম? NCV/dt। n ইন্টু সিবির ভ্যালু এই মাত্র পেলাম কত? R/γ-1 ইন্টু dt, তাই না? তাহলে এখান থেকে ইউ পেয়েছিলাম nRT/γ-1। দেখো n নাম্বার অফ মোলস, আর কনস্ট্যান্ট, গামা কনস্ট্যান্ট, তাহলে ইউ দেখো টি এর উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের কেস। বোঝা গেছে? কিন্তু যদি বাস্তব গ্যাস নিই, রিয়েল গ্যাস যেগুলো প্রকৃতিতে আমরা দেখতে পাই, সেই বাস্তব গ্যাসের ক্ষেত্রে রিয়েল গ্যাস, ওই যে পস্টুলেটসগুলো সেগুলো আমরা মডিফাই করেছিলাম এবং বলা হয়েছিল যে ওই যে মলিকিউলস তাদের ভলিউম নেগলিজিবল হলেও, ভলিউম তো আছে, পাত্রের তুলনায় তাদের ভলিউমে কনসিডার করা হয়, তাহলে তার ভলিউমকে আমরা কনসিডার করি। এবং রিয়েল গ্যাসে দেখা যায় প্রত্যেকটা পার্টিকেল পরবর্তী পার্টিকেলের সাথে একটা ফোর্স অফ অ্যাট্রাকশান এদের মধ্যে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে রিয়েল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি পোটেনশিয়াল এনার্জির উপরও ডিপেন্ড করবে এবং কাইনেটিক এনার্জির উপরও ডিপেন্ড করবে, অর্থাৎ অর্ধেক পোটেনশিয়াল অর্ধেক কাইনেটিক হবে তোমার ইন্টারনাল এনার্জি। তো এখানে যেহেতু ভলিউমও রয়েছে এবং কাইনেটিক এনার্জি হচ্ছে টেম্পারেচারের ফাংশন, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ভলিউমের ফাংশন হওয়ার জন্য ইন্টারনাল এনার্জি ফর রিয়েল গ্যাস কিন্তু ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার। বোঝা গেল? তাহলে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র তাপমাত্রার ফাংশন কখন হবে? যদি সেটা আইডিয়াল গ্যাস হয়। যদি রিয়েল গ্যাস হয় তার সাথে ভলিউমেরও কিন্তু ফাংশন হবে। বোঝা গেছে? এটাই বোঝানোর ছিল। ওকে, এবার যদি কঠিন, তরল আর গ্যাস নেওয়া হয়, তাহলে দেখা যাবে গ্যাসের ইন্টারনাল এনার্জি লিকুইডের থেকে বেশি, আবার কঠিনের থেকে বেশি, কারণ গ্যাসের মলিকিউলসগুলো র্যান্ডম মোশন বেশি করে, কাইনেটিক এনার্জি খুবই বেশি হয়। বোঝা গেছে? এখানে আর কিছু নেই, কমপ্লিট। এবার কিছু ইন্টারনাল এনার্জি যা যা বললাম একবার দেখে নিই। এই আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস বলে দিলাম। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য আরেকবার বলে দিই, ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। রিয়েল গ্যাসের জন্য ইন্টারনাল এনার্জি টেম্পারেচার আর সাথে ভলিউম দুজনকারই ফাংশন। আইডিয়াল গ্যাসের জন্য ইন্টারনাল এনার্জির পোটেনশিয়াল এনার্জির যে অবদান সেটা নেই।
রিয়েল গ্যাসের জন্য ইন্টারনাল এনার্জি পোটেনশিয়ালও থাকবে, প্লাস কাইনেটিক এনার্জিও অবদান থাকছে। ঠিক, ওকে, আর কিছু আপাতত নেই। এবার ইন্টারনাল এনার্জি কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিই। তো এই এনার্জিটা কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলের, মাইক্রোস্কোপিক এনার্জি অফ দ্য মলিকিউলস, মানে ওই সিস্টেমটাকে গাড়িতে চাপালে ওই এনার্জিটা কিন্তু কাইনেটিক এনার্জিটা কাউন্ট হবে না ইন্টারনাল এনার্জিতে। তাহলে ইন্টারনাল এনার্জি ইজ দ্য টোটাল মাইক্রোস্কোপিক এনার্জি কাইনেটিক প্লাস পোটেনশিয়াল অফ অল দ্য মলিকিউলস অফ দ্য সিস্টেম। এটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। এর পরম মান আমরা কিন্তু নির্ণয় করতে পারি না, চেঞ্জকে নির্ণয় করি। 6 নম্বর পয়েন্টটা দেখো, ক্যান নট বি মেজার অ্যাবসলিউটলি, মানে পরম মান যে ইউ এর একটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা আমরা নির্ণয় করতে পারি না, চেঞ্জকে নির্ণয় করি। দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ইন্টারনাল এনার্জি ক্যান নট বি মেজার্ড, অনলি দ্য চেঞ্জ ইজ ডিটারমাইন্ড। 3 নম্বর পয়েন্ট দেখো, এটা একটা স্টেট ফাংশন, পাথের উপর ডিপেন্ড করে না যে রাস্তা দিয়ে যাও না কেন। এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, পদার্থের পরিমাণের উপর ডিপেন্ড করবে, মাসের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, পোটেনশিয়াল আর কাইনেটিকের সাম বলেইছি। আইডিয়াল গ্যাস যদি হয় তাহলে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, আর এই গ্যাসটাই যদি রিয়েল গ্যাস হয় তখন ইন্টারনাল এনার্জি ফাংশন হবে টেম্পারেচার এবং ভলিউম, দুজনকারই ফাংশন হবে। এবং রিয়েল গ্যাসের ক্ষেত্রে সেই তোমার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন একটা ছিল না, পি প্লাস এ বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস বি সমান এনআরটি, ওইটা থেকেই আসছে এখানে। আচ্ছা, কী বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি কখন বাড়বে? যদি বাইরে থেকে আমি হিট সাপ্লাই করি ইন্টারনাল এনার্জি বাড়বে। আরেকটা হতে পারে হিট সাপ্লাই করছি না কিন্তু বাইরে থেকে কাজ করছি, মানে সারাউন্ডিং সিস্টেমের উপর কাজ করছে, মানে গ্যাসের উপর কাজ করা হচ্ছে, গ্যাসটা কম্প্রেস হচ্ছে, তখনও ইন্টারনাল এনার্জি বাড়বে। ইন্টারনাল এনার্জি কখন কমবে? যদি গ্যাসটা নিজে এক্সপ্যান্ড করে, হিট ট্রান্সফার হচ্ছে না কিন্তু গ্যাস এক্সপ্যান্ড করছে, তাহলে নিজের ইন্টারনাল এনার্জি খরচ করে সে কাজ করছে, এটা হতে পারে। বা হিট রিজেক্টেড, মানে সিস্টেম থেকে সারাউন্ডিংসে হিট বার করে দিল, তখনও ইন্টারনাল এনার্জি কমে যাবে। এর একক কি? যেহেতু একটা এনার্জি, একক হচ্ছে জুল। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ইন্টারনাল এনার্জি হচ্ছে কিউ মাইনাস ডাব্লিউ, উল্টে দিয়েছি। আইসোথার্মাল প্রসেসে কি হয়? টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, তো টেম্পারেচারের সাথে রিলেটেড হওয়ার জন্য আইডিয়াল গ্যাস, ব্র্যাকেটে লিখে দিয়েছি দেখো আইডিয়াল গ্যাস, তাই জন্য ইন্টারনাল এনার্জির চেঞ্জ কিন্তু 0 হবে। বোঝা গেল? নেক্সট দিন আমরা ওয়ার্ক ডান নিয়ে আলোচনা করব এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য যে পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট হয় সেটা নিয়ে আলোচনা হবে। পলিট্রপিক প্রসেস কি সেটা নিয়ে আলোচনা হবে। তারপরে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স শুরু করব। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।